নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার। সবকটি শহর সিসি ক্যামেরায় আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ, মশাল মিছিল। শাহবাগে গণজাগরণ মঞ্চের সংহতি সমাবেশ। রাজধানীতে আবারও বিদেশিদের উপর দুর্বৃত্তের হামলা। উত্তরায় তাইওয়ানের দম্পতি আহত। পুলিশ বলছে লেনদেন নিয়ে বিরোধ, আটক এক। রাজধানীর ফকিরাপুলে শিবিরের আস্তানায় পুলিশের অভিযান। বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদি বইসহ 6 জন আটক। এবং কোনো ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। নেদারল্যান্ডসে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। নিরাপত্তা জোরদার করতে ব্যক্তিগত ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। বাড়ানো হয়েছে নৌশ প্রহরীর সংখ্যাও। এলাকাবাসী বলছেন এই উদ্যোগে আগের চেয়ে নিরাপদ ও নিশ্চিতে আছেন তারা। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এলাকাবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছে যে কোনো ঘটনায় অপরাধী শনাক্ত করতে সহায়তা দেবে তারা। ফখরুল শাহিনীর রিপোর্ট। রাত 1টা, রাজধানীর লালবাগ এলাকা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও নির্ঘুম রাত কাটছে নৈশ প্রহরীর। সঙ্গে যেন চোখ মেলে আছে সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা। উদ্দেশ্য এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ। শুধু লালবাগ নয়, এই দৃশ্য কামরাঙ্গীরচর, চকবাজার ও আজিমপুর সহ পূর্ণ ঢাকার আশেপাশের এলাকাগুলোর। এলাকার ভিতরে ডাকাতি হয় কিংবা ছিনতাই হয়, এই বিষয়ের জন্য এই গেটটি আমাদের এলাকার নিরাপত্তা এবং আমাদের এলাকার মা বোনের নিরাপত্তার জন্য এই গেটটি লাগানো হয়েছিল। সিসি ক্যামেরার মাধ্যমে তারা দেখতে পাবে যদি কোনো বকাটে ছেলে কোনো ছেলে মেয়েদের ডিস্টার্ব করছে, তাৎক্ষণিক পুলিশ তারা ট্যাকেল করতে আমরা পুলিশকে মনিটরটা দিয়ে দিচ্ছি। এলাকাবাসী বলছেন আগের চেয়ে তাদের নিরাপত্তা বাড়লেও পুরোপুরি নিরাপত্তার জন্য প্রতিটি গলির মুখে একটি করে লোহার গেট দেওয়ার পাশাপাশি সেগুলো ভালোভাবে তদারকি করা দরকার। মাত্র 2টা গলিতে গেট লাগানো হয়েছে, আরো 3টা গলির মুখ যদি বদ্ধ করে দেয় তাহলে আমাদের এই এলাকার লোক এলাকাবাসী একেবারে নিশ্চিন্ত হয়ে যাবে। একটা দোকানে ডাকাতি হয়েছে, মোটামুটি সিসি ক্যামেরায় তাকে মার্ক করা হয়েছে, এখনো আসামি ধরা ছোঁয়ার বাইরে। এদিকে ডিএমপি বলছে এলাকার মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করতে শিগগির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। কারা ভাড়াটিয়া আসছেন, তাদের পেশা কি করেন, এই বিষয়টি বাসার মালিক যদি সংরক্ষণ করে লোকাল স্টেশনে জমা করে এবং তাদের ডাউটের কোনো ক্ষেত্র হলে আমরা মাঝে মধ্যে সেখানে একটু চেকআপের ব্যবস্থা করলে আমার মনে হয় যে অপরাধ প্রবণতাটা আরো কমে যাবে। ডিএমপি বলছে রাজধানীর কিছু কিছু পাড়া মহল্লার বাসা থেকে মাঝে মধ্যেই উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। তারা বলছেন এলাকাবাসী সচেতন হলে অনেকাংশে কমানো সম্ভব এসব সন্ত্রাসী কর্মকাণ্ড। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাম্প্রতিক সময়ে একাধিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় বসানো হয়েছে র্যাব পুলিশের চেকপোস্ট। রাজধানীর বনানী, গুলশান, উত্তরা, মহাখালী সহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। একই সঙ্গে কূটনীতিক এলাকা এবং এর আশপাশের সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে রাজধানী ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে আবাসিক এলাকায় সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনার পর নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় যৌথ বাহিনী তল্লাশিও চালাচ্ছে। কমলদের রিপোর্ট। গত কদিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চলল। বন্দরনগরী চট্টগ্রাম এখনো অনেকটা শান্ত রয়েছে। এক্ষেত্রে দুর্বৃত্তরা চট্টগ্রামে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবির ডগ স্কোয়াডও।
আর এখন নগরীতে চলছে যৌথ বাহিনীর তল্লাশি। এসব তল্লাশিতে র্যাব এবং পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবিও। এখানে গাড়ি চেক করা হবে এবং যদি কোনো নাশকতাকারী থাকে আমরা হাতে নাতে তো ধরবই। সামনে যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকরের বিষয়, প্লাস জনজীবন একটা স্বস্তি নিয়ে আসা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, সবকিছু বিষয় মিলে আজকে আমাদের পর্যায়ক্রমে আমাদের এই অভিযানটা চলতেই থাকবে। এদিকে নগরীর প্রতিটি আবাসিক এলাকা এবং বহুতল ভবনে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনার পর সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বসবাসকারীদের প্রতিনিধিরাও। চুরি ডাকাতি বা আমাদের গুম হত্যা এগুলো যাতে না হয়, আমরা একটু সুন্দর জীবন ধারণ করতে চাই। সিকিউরিটি ফোর্স আমাদের থাকে, রাত্রে থাকে, সকালে থাকে, দিনে থাকে। এগুলো সিকিউরিটি ম্যানেজমেন্ট মোটামুটি আমাদের ভালোই আছে। অ্যান্ড সিসিটিভি লাগালে এই জিনিসটা আরও জোরদার হবে, আরও শক্তিশালী হবে। চলতি বছরের শুরুর দিকে বিরোধী দলের আন্দোলন চলার সময় চট্টগ্রামের তেলের স্থাপনায় আগুন দেওয়ার মতো বড় ধরনের নাশকতার প্রচেষ্টা নস্যাৎ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, ধীরে ধীরে অন্যান্য শহরও সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া পুলিশের চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগরকে আমরা সিসিটিভি ক্যামেরায়, আমরা পুলিশের ক্যামেরায় আমরা নেওয়ার জন্য আমরা একটা সমীক্ষা করছি। আমরা কনসালটেন্ট নিয়োগ করতে যাচ্ছি, যে কনসালটেন্টের মাধ্যমে কিভাবে আমরা ক্যামেরাগুলো স্থাপন করব এবং ক্যামেরাগুলোতে কিভাবে কি ধরনের ক্যামেরা লাগাবো, এইটার জন্য আমরা একটা কনসালটেন্ট ফার্ম নিয়োগ করতে যাচ্ছি। এটা সাকসেসফুল হলে আমরা ক্রমান্বয়ে পরবর্তী শহরগুলোতে আমরা করব। পুলিশের চেকপোস্টগুলো আরও জোরদার করার জন্য আরও সংখ্যা বাড়িয়ে আমরা মাঝে মাঝেই এই চেকপোস্টগুলো এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় এগুলোকে আমরা বসাবার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আশুলিয়ায় বারুইপাড়া এলাকায় শিল্প পুলিশ খুনের ঘটনায় ৩ দিন পর জনশূন্য হয়ে পড়েছে ঘটনাস্থল। অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের পর স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে সহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এদিকে গতকাল ঘটনাস্থল থেকে পুলিশের চেকপোস্ট উঠিয়ে নেওয়ার পর থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের স্থানীয় হোটেলগুলো জনশূন্য হয়ে পড়ে। ৪ নভেম্বর চেকপোস্টে শিল্প পুলিশের এক সদস্যকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর গত ২ দিন সেখানে বিভিন্ন তদন্ত সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনাগোনা থাকলেও আজ সকাল থেকেই গোটা এলাকা জনশূন্য হয়ে পড়ে। একাধিক টিম এখানে কাজ করতেছে এবং আমাদের সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয় এই বিষয়টা সরাসরি তদারকি করেন। বিভিন্ন সাক্ষী যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাদেরই আমরা ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। কৌশলগত কারণে আমরা ওখান থেকে একটু দূরে আমরা আমাদের অবস্থানটাকে আরও শক্ত করেছি। রাজধানীর ফকিরাপুলে ছাত্র শিবিরের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদি বইসহ ৬ জনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ফকিরাপুলের আফরোজা টাওয়ারে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ২ কেজি বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও শিবিরে নিবন্ধন ফর্ম উদ্ধার করা হয়। মতিঝিল জোনের এডিসি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র শিবিরের এই অফিসটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করার জন্যই নতুন করে খোলা হয়েছিল। সরকারের বিরোধী যে সমস্ত আন্দোলন, এটাকে বেগবান করার জন্য তারা আজকে সেখানে মিটিং করতেছিল। অবস্থার দৃষ্টি আমাদের কাছে মনে হয়েছে এই অফিসটা অনেকদিন আগে থেকেই চলছিল, কিন্তু অফিসটা বন্ধ ছিল। আজকে তারা বর্তমান সময়কে সামনে রেখে আন্দোলনকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে তারা সেখানে পুনর্গঠিত হচ্ছিল। নাশকতার পরিকল্পনা ছিল তাদের মূল লক্ষ্য। প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়েই জঙ্গি ও খুনিদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার
সমাবেশ ও শাহবাগে গণজাগরণ মঞ্চের মুক্ত চিন্তার সংহতি সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আলোর মিছিল। দেশে একের পর এক লেখক প্রকাশকের উপর হামলার প্রতিবাদে আলোর পথে যাত্রা শুরুর এই প্রতীকী মিছিলে অংশ নেন কবি সাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীরা। এর আগে শহীদ মিনারেই জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে অংশ নেন তারা। সেখানে বক্তারা বলেন, খুনিদের বিরুদ্ধে এখন শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও গড়ে তুলতে হবে। এখন আমাদের নতুন করে তালিকা তৈরি করার সময় এসেছে, সেই ঘাতকদের তালিকা। এই ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য একটাই উপায়, যারা ভালো মানুষ তারা সংঘবদ্ধ হলে পৃথিবীর অন্যায় অপকর্ম একেবারে নিশ্চিহ্ন করা যায়। বিকেলে লেখক ও প্রকাশক হত্যাকারীদের বিরুদ্ধে শাহবাগে আরেকটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। সেখানে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীরা অভিযোগ করেন, সরকার ভিন্নমত দমনেই ব্যস্ত থাকায় মুক্তবুদ্ধির পক্ষের লোকদের হত্যাকারীরা পার পেয়ে যাচ্ছে। সরকার জঙ্গিবাদ দমনের ব্যাপারে আন্তরিক না হলেও তাদের যে প্রতিপক্ষ কিংবা যারাই তাদের সাথে ভিন্ন মত পোষণ করছে তাদেরকে দমন করবার ক্ষেত্রে কিন্তু তারা কোনো পিছপা হচ্ছেন না। শুধু ব্লগার হত্যা না, সাধারণ হত্যাকাণ্ডেরও আমি বিচার চাইব এবং প্রতিটি হত্যাকাণ্ডের নায়ককে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এছাড়া সকালে আজিজ সুপার মার্কেটের সামনে এক মানববন্ধনে লেখক, ব্লগার ও বিদেশি নাগরিক হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুধুমাত্র কথার ভুলজুরি ছড়িয়ে কোনো লাভ নেই, সমস্যার সমাধান করতে হবে। যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটছে প্রকৃত তদন্তের মধ্য দিয়ে তার বিচার সম্পন্ন করতে হবে। তাৎক্ষণিকভাবে যে কাজটি করতে হবে এর প্রতিকার করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে উগ্রপন্থীদের তৎপরতা রুখতে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। যে ব্লগার হত্যা হচ্ছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আবারও বিদেশি নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাসায় দুজন তাইওয়ান নাগরিকের উপর হামলা করা হয়। হামলায় আহত দুজনকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানায় 6 লাখ টাকা চুরি করতে পূর্ব পরিচিত 3 জন দুই বিদেশির উপর হামলা চালায়। উত্তরার 4 নম্বর সেক্টরের এই বাড়িতে বসবাস করেন ওয়াং মিং চি ও লাই লি হুয়া দম্পতি। পুলিশ জানায়, বাংলাদেশে ব্যবসা করা এই দম্পতির উপর তাদের প্রতিষ্ঠানের সাবেক 3 কর্মী বৃহস্পতিবার গভীর রাতে হামলা চালায়। টাকা চুরি করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় বলেও ধারণা পুলিশের। মোর দেন 5 ইয়ার্স তাদের কর্মচারী ছিল, এখন বর্তমানে সাবকন্ট্রাক্ট কাজ করে 2 ভাই, আর আরেকজন যিনি এখনো ওখানে চাকরি করছেন। তারা মিড নাইটে চুরি করার উদ্দেশ্যে 3 তলায় উঠেছিল। চেয়ারম্যান এবং ওয়াইফ চিনতে পারার সাথে সাথে ওনারা তখন তাদেরকে ওই টাকার জন্য চাপ দিয়েছিল। 6 লক্ষ টাকা যেটা ব্যাংক থেকে ছিল এটা লকার থেকে নিয়েছে। লাঠি দিয়ে তাদের মাথার মধ্যে হেড ইনজুরি করেছিল। এই ঘটনায় জাহাঙ্গীর নামে একজনকে আটক হলেও অন্য হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। মধ্যরাত থেকে আমরা এখানে সব অফিসাররা রাতে বেলা অপারেশন করি। এই 3 জনের মধ্যে থেকে একজন, যার নাম জাহাঙ্গীর, তাকে আমরা অ্যারেস্ট করি। আর বাকি 2 জনকে ব্যাপারে আমরা অলরেডি অপারেশন করছি বিভিন্ন জায়গায়। আশা করি বাকি যে টাকা এবং ম্যানগুলো আমরা ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে পারবো। এদিকে আহত 2 জন তাইওয়ানের নাগরিককে বৃহস্পতিবার রাতেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে গণমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি না হলেও পরে তারা জানান, আহত ওয়াং মিং চির মাথায় অস্ত্রোপচার করে আইসিইউতে রাখা হয়েছে। আর প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আশঙ্কামুক্ত স্ত্রী লাই লি হুয়া। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরো থাকছে, স্বামীর নির্মম নির্যাতনের শিকার গাজীপুরের শিউলি আর দৃষ্টি ফিরে পাবে না কখনো, জানালেন চিকিৎসক। এখনো আটক হয়নি অভিযুক্ত কামাল। 3 দিনের নেদারল্যান্ডস সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা 5:45টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে আমস্টারডাম থেকে ইতিহাসদের একটি ফ্লাইটে আবুধাবি পৌঁছে সেখানে যাত্রা বিরতি করে দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী সে দেশের রানীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় অন্তত 4টি চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে নেদারল্যান্ডসে 3 দিনের সরকারি সফরের শেষ দিন বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডই বাংলাদেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তার সরকারের নির্দেশনা জনগণের অদম্য স্পৃহা এবং প্রবাসীদের অব্যাহত সমর্থন নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া 2021 সালের আগেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সামরিক স্বৈরশাসক ও স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করে চলছে, কিন্তু এদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে। যে দেশে গণতন্ত্র নিরাপদ নয়, যেখানে জঙ্গিবাদের উত্থান অবধারিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত কাজী জাফরের স্মরণ সভায় বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্রবিহীন, অধিকারহীন। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে জঙ্গিবাদের উত্থান অবধারিত। যে কোনো ধরনের জঙ্গিবাদকে যদি উৎখাত করতে হয়, ব্লেম গেম না করে, এক অপরকে রাজনৈতিক দলকে দোষারোপ না করে, আসুন আমরা সবাই একসঙ্গে মিলে এই দেশ থেকে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ যাতে কোনোদিন এদেশে না আসে বা না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাই। এখন দেশের মানুষ অধিকারহীন, গণতন্ত্রহীন। মানুষের মৃত্যুকে বিরোধী দলের হাতিয়ার হিসেবে পরিণত করা হচ্ছে। এই অবস্থা থেকে জাতি মুক্তি চায়। বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করে সরকার পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় পাকিস্তান ও আফগানিস্তানের মতো চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশকে অকার্যকর করা যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী। বিদেশের মাটিতে বসে বিক্ষিপ্ত ঢিল ছুড়ে দেশে কি সরকার পরিবর্তন সম্ভব? হামলা চালিয়ে এই দেশটাকে পাকিস্তান আর আফগানিস্তানের মতো অকার্যকর করবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14 কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। একই সঙ্গে জব্দ করা হয়েছে স্বর্ণ বহনকারী বিমানটিও। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তাদের 3টি দল শুক্রবার সকালে রিজেন্ট এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে আসা উড়োজাহাজটি তল্লাশি করে। এ সময় একটি শীটের কভারের নিচে লুকানো অবস্থায় 4টি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুলে 120টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন 14 কেজি, যার বাজার মূল্য 7 কোটি টাকা বলে জানায় ঢাকা কাস্টমসের কমিশনার। তিনি বলেন, এয়ারলাইন্সের কেউ জড়িত না থাকলে এভাবে স্বর্ণ আনা সম্ভব নয়। মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া বিবৃতির প্রতিবাদ লিপি পাঠিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। সংগঠনটি মনে করে, মানবতার নাম করে মানবতা বিরোধী অপরাধীদের পক্ষ নিচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম। মানবতার পক্ষে বিপক্ষে যা বলা তা তারা বলছে না, বরঞ্চ মানবতার বিপক্ষে যারা কাজ করেছে এবং যুদ্ধ অপরাধের দায়ে তারা বিচারের সম্মুখীন হচ্ছে, তাদের পক্ষ নিয়ে কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছে। এটাই অত্যন্ত দুঃখজনক। মানবাধিকার কথা যখন বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা মানব বলে মনে করেন শুধুমাত্র কতিপয় যুদ্ধাপরাধীদেরকে। তারা কিন্তু 30 লক্ষ শহীদকে মানুষ মনে করেন না। তারা কিন্তু 4 থেকে 5 লক্ষ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারীদেরকে মানুষ মনে করেন না। 1 কোটি উদ্বাস্তু যারা 71 সালে বাধ্য হয়েছিল ঘর ছাড়তে, তাদেরকে মানুষ বলে মনে করেন না। যদি মনে করতেন তবে তাদের পক্ষে কেন মানবাধিকারের কোনো স্টেটমেন্ট আমরা এখনো পর্যন্ত পাইনি? পেট্রোল বোমায় যখন সাধারণ মানুষ, নিরীহ মানুষ মরে যায়, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জোরালো কোনো স্টেটমেন্ট দেখতে পাই না। এবার প্রবাসের খবর।
সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবং যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়া মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডনে বাংলাদেশি সংবাদ মাধ্যমের কাছে তাদের বিবৃতির ব্যাখ্যা দিয়ে অবস্থান স্পষ্ট করেছে। সংগঠনটির দাবি, তাদের বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে বলেই এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার সেন্ট্রাল লন্ডনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠনটি। আমরা কখনোই বলিনি যুদ্ধাপরাধীদের মুক্তি দেয়া হোক। আমরা সবসময় বলে এসেছি যুদ্ধাপরাধীদের বিচার করা হোক এবং বিচারটি যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। বাংলাদেশের কিছু কিছু মানুষ বলছে আমরা নাকি মুক্তিযোদ্ধাদেরও বিচার দাবি করেছি। আমরা এমনটি কখনোই বলিনি। আমরা শুধু বলেছি মুক্তিযুদ্ধ চলাকালীন যারাই মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদেরই বিচার হওয়া উচিত। এমনকি স্বাধীনতার পক্ষের কেউ এ ধরনের অপরাধ করে থাকলে তাদেরও বিচার দাবি করেছি আমরা। ভারতের শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কবিগুরু জোড়া ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান। শুক্রবার সকালে কলকাতা থেকে ভারতের বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে শান্তিনিকেতনে পৌঁছান তিনি। এ সময় তিনি দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। পুরো পৃথিবীকে এখন তাকিয়ে দেখছে যে কিভাবে ভারত এবং বাংলাদেশ এত সুন্দরভাবে আমাদের এই সমুদ্রের যে আমাদের বর্ডার লাইন সেটা আমরা সেটেল করতে পেরেছি। যে আমাদের সম্পর্ক যদি না থাকতো তাহলে এত সুন্দর আমরা এই মীমাংসাটা করতে পারতাম না। কাজে আমরা নৌবাহিনী দুই নৌবাহিনী আমরা একসাথে কাজ করি। আমরা সমুদ্রে পেট্রোল করবো সামনে একসাথে, এবং আমাদের সমুদ্র থেকে যে ইকোনমি ব্লু ইকোনমি আমরা বলি সেটা দুই দেশেই যেন উপকৃত হয় সেজন্য আমরা কাজ করে যাব। স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে পুরোপুরি দৃষ্টি হারিয়েছেন গাজীপুরের শিউলি। বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে এই গৃহবধূর দু চোখ উপড়ে ফেলে স্বামী কামাল। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার স্বজনরা। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা না হলেও ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তবে এখনো অভিযুক্ত স্বামীকে আটক করা সম্ভব হয়নি। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। গাজীপুর টঙ্গীর আরিচপুরের এই বাসাটিতে ভাড়া থাকতেন শিউলি ও কামাল নামধারী জুয়েল। প্রতিবেশী সহ আশপাশের মানুষের কাছে তাদের পরিচয় স্বামী স্ত্রী। ঘটনার প্রেক্ষিতে পুলিশের প্রসঙ্গ আসে, কারণ হামলার শিকার শিউলি তার পূর্বের স্বামী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি, আর একই মামলার আসামিও ছিলেন জুয়েল। তারপর ছদ্মনাম ব্যবহার করে ঘর ভাড়া নেন তারা। প্রায় প্রতিদিনই দুজনের মধ্যে কলহ লেগেই থাকতো বলে জানিয়েছেন আশপাশের প্রতিবেশীরা। নেশাগ্রস্ত অবস্থাতেই কামাল নামধারী জুয়েল প্রায় নির্যাতন করত শিউলিকে। চিল্লাচিল্লি করতেছে যে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, এইটুকু শুনছি। তখন বাড়িয়া নামছে, তারা চাইছে দরজা খুলিয়া ঢুকালে, দরজা দেখছে তালা মারা। বৃহস্পতিবার দুপুরেও কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধূ শিউলির হাত পা বেঁধে দু চোখ উপড়ে নেয় জুয়েল। খবর পেয়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিউলিকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় শিউলিকে। আমার বোন জামাই আমার বোনের হাত মুখ বেঁধে চাকু দিয়ে দুই চোখই জখম করে উঠে ফেলছে একটা, আমি এখনো দেখিনি, ডাক্তার সাহেব বলছে। আর যে জঘন্য কাজটা করছে এর জন্য আমার বোন জামাইয়ের ফাঁসি চাই আমরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন শিউলি আর কখনো দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। শুধু যদি কর্নিয়া ইনজুরি হতো তাহলে হয়তো আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে বা অন্য কোনোভাবে এটা সম্ভব হয়, কিন্তু যখন একদম পুরো চোখটাই উঠায় ফেলা হয় তখন আসলে কিছু করার থাকে না। এদিকে ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। শিউলির সাবেক প্রেমিক সেই জুয়েল তাকে কষ্টিপ দিয়ে মুখে আটকে হাত বেঁধে তাদের চোখ উপড়ে ফেলে। আমরা জুয়েলকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন ধরনের অভিযান করেছি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দিনরাত পরিশ্রম করে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সামাজিকভাবে মূল্যায়নই ময়মনসিংহ অঞ্চলের শ্রমজীবী নারীদের। বাঁকা চোখে চাহনি সবসময় তাড়িয়ে বেড়ায় তাদের। মজুরি পান না পুরুষের চেয়ে অনেক কম। এ অবস্থায় শ্রমজীবী নারীদের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট।
জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন ময়মনসিংহ অঞ্চলের শ্রমজীবী নারীরা। সংসারের দৈনন্দিন কাজ করার পরও পরিবারের সদস্যদের একটু ভালো রাখতে কেউ করছেন মাটি কাটার কাজ, আবার কেউ বা চাতাল শ্রমিক। শ্রমজীবী এসব নারী অমানসিক পরিশ্রম করে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও তাদের কাজের কোনো স্বীকৃতি নেই। রয়েছে মজুরি বৈষম্যও। কাজ করি মানুষের টিটকারি আঙ্গুরে পারে, অনেক ধরনের কাজ করি আঙ্গুর কেউ দাম দেয় না, যেটা বেতন পাই ফুলাফানের লেখাপড়া খরচ, আঙ্গুর খাওয়া খরচ চলে না। খাটনিতে যে করি এই খাটনি অনুযায়ী আঙ্গুর আসলে বেতনটাও আঙ্গুর সুন্দর ভালো পাই না। নারী নেত্রীরা বলছেন শ্রমজীবী নারীদের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। তাদের প্রতি যে অসম্মান দৃষ্টিতে দেখা হয় এটি যদি পরিবর্তন করা হয়, আমার মনে হয় সকল নারীরাই সম্মানের সঙ্গে যে কোনো কাজের সাথে যুক্ত হয়ে রাষ্ট্রের, সমাজের এবং পরিবারের সফলতা বয়ে আনতে পারবে। এদিকে শ্রমজীবী নারীদের সামাজিক স্বীকৃতি ও মর্যাদা সম্পর্কে সচেতনতা তৈরিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। চেষ্টা করতেছি এই ভারসাম্যতা দূর করে একটা সমাজে একটা সমতা আনয়নের জন্য। আশা করি অদূর ভবিষ্যতে একটা পর্যায়ে আমরা উন্নীত হইতে পারবো। বিশ্লেষকরা বলছেন শ্রমজীবী নারীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও উদ্যোগী হতে হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ফেনীতে জাল কাগজপত্র বানিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে একাধিক চক্র গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কর্তৃপক্ষ এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও ধরাছোঁয়ার বাইরে সংঘবদ্ধ চক্র। আর সংযোগ প্রতি 1.5 থেকে 2 লাখ টাকার বিনিময়ে নেওয়া শত শত গ্রাহককে পড়তে হচ্ছে চরম বিপাকে। অবশ্য বাকরাবাদ কর্তৃপক্ষের দাবি এই চক্রের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী শহরতলির বাখরাবাদ গ্যাস থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করার অপরাধে গত 3 মাসে জরিমানা সহ জেলায় শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এসব সংযোগ বৈধ বলে গ্রাহক প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অবশ্য টাকা বুঝে নিয়ে চক্রটি রাতারাতি গ্রাহকদের দিয়েছে গ্যাসের সংযোগও। কিন্তু কিছুদিন পরই বাখরাবাদ গ্যাস ফেনী অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন, পাশাপাশি গ্রাহকদের জরিমানাও করে। অবৈধ নাকি কইতে আরুম নিয়ে তারা লাইন আনে রান্না তো আইছি যেখানে আমরা তো বৈধ কারণে টাকা নেওয়া হয়েছে, টাকা দিছি আমরা 1 লাখের পৌঁছায়। বাকারাবাদে তার অফিসার আছে বড়, কথা বলছেন, এরা সবাই মিলে বলতেছে আমরা একদিনের লাইন লইয়ে লাইছি। এদিকে অবৈধ সংযোগের সাথে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ফেনী সদর উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। ভুক্তভোগী যারা অবৈধ সংযোগ গ্রহণকারী হিসাবে জরিমানা শিকার হয়েছেন তারা তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, প্রতারণা সহ অন্যান্য ধারা যেগুলো কভার করে। আর আমার দিক থেকে যে নামগুলো আমি পেয়েছি আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ফেনীর ব্যবস্থাপকের দাবি এই চক্রের সাথে তাদের কেউ জড়িত নন। ডিমান্ড নোট ইস্যু হলে পরে তো আমার যে ডিমান্ড নোট রেজিস্টার আছে ওই রেজিস্টারে ওই গ্রাহকের নাম, ঠিকানা, টাকার পরিমাণ, কোড নম্বর থাকবে, এগুলো নাই। এই ডিমান্ড নোট এই অফিস কর্তৃক ইস্যু হয় নাই। বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ফেনী অফিসের তথ্য মতে এ পর্যন্ত তাদের চিহ্নিত 60টি এলাকার অবৈধ লাইনের 5টি থেকে 15,664 ফুট পাইপ জব্দ এবং 3 শতাধিক গ্রাহক থেকে 3,73,000 টাকা জরিমানা আদায় হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দলীয় পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তের পরই গাইবান্ধার সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছেন। আর এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কায় আছে বিএনপি ও জাতীয় পার্টি। তবে আওয়ামী লীগ বলছে শঙ্কার কিছু নেই। আর বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশন শক্তিশালী হলে সরকারের কিছুই করার থাকে না। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও পৌরসভাগুলোর মেয়াদ শেষ হয়ে আসায় ভোটারদের আকৃষ্ট করতে অলিগলিতে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার। অনেকে গণসংযোগও শুরু করেছেন। দলীয় পরিচয় ও স্ব দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণার পর নির্বাচনী প্রচারণায় সরগরম গাইবান্ধা। কিন্তু দলীয় পরিচয়ে নির্বাচনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা। দলমত নির্বিশেষে যে ভালো মানুষ আমরা তাকেই ভোট দেব। কে কার সমর্থন করছে প্রকাশ্য চলে আসবে। এটা লোকাল নির্বাচন, স্থানীয় পর্যায়ে, যার কারণে আমার কাছে এই মার্কাটা এখানে আমার কাছে খুব আপত্তিকর মনে হয়। অন্যদিকে
হঠাৎ করে সরকারের নির্বাচন পদ্ধতির এই পরিবর্তন নিয়ে নানা শঙ্কার কথা জানালেন বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। তবে এতে শঙ্কার কিছু নেই বলে মনে করে সরকারি দল। পৌরসভায় যদি দলের একটা প্রভাব খাটিয়ে ভোট করে তাহলে এই ইফেক্টটা যা পড়বে হচ্ছে আবার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদগুলোতে। আমরা আশঙ্কা করতেছি তাদের যে দুর্বিসন্ধি, এই স্থানীয় সরকার, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও তাদের এই চিন্তা ভাবনা আছে। ভোট কেন্দ্রের কোনো আপনার কারচুপি এর আগেও হয় নাই, এখনো হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না। নির্বাচন কমিশন শক্তিশালী হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেটাই বড় কথা। জনগণই তার ভোটাধিকার নিশ্চিত করবে। গাইবান্ধা জেলায় 3টি পৌরসভা রয়েছে, তার মধ্যে গাইবান্ধা পৌরসভার জনসংখ্যা প্রায় 68,000 আর ভোটার সংখ্যা 48,000। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আন্তর্জাতিক প্রসঙ্গ। বোমা বিস্ফোরণের ফলেই সিনাইয়ের বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পর মিশরগামী সব ফ্লাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে রাশিয়া। বিধ্বস্ত রুশ বিমানের ভেতরেই বোমা রাখা ছিল। যুক্তরাজ্যের তদন্ত কর্মকর্তাদের পক্ষ থেকে এমন তথ্য জানার পরই ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও অনেক আগে থেকেই বিমান দুর্ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করে আসছিল রাশিয়া। সেই সঙ্গে তদন্তের সাথে তথ্য দিয়ে সহযোগিতা না করার অভিযোগও আনা হয় যুক্তরাজ্যের বিরুদ্ধে। এদিকে এরই মধ্যে মিশরের শার্ম এল শেখ গামী সব ফ্লাইট বাতিল করে সেখান থেকে সব ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনা শুরু করেছে যুক্তরাজ্য। গত শনিবার মিশরের শার্ম এল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে মিশরের সিনায় বিধ্বস্ত হয় রুশ বিমান মেট্রোজেট A321। এতে নিহত হন 224 আরোহী, সবাই যাদের বেশিরভাগই রুশ নাগরিক। এবার খেলা খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফররত জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচের ফলাফল ভুলে প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে হোম কন্ডিশনে বাংলাদেশ দল কঠিন হলেও সম্প্রতি বাজে ফর্মের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ অতিথি অধিনায়ক এলটন চিগুম্বুরার। মিরপুরে শনিবার দুপুর 1টায় শুরু হবে দু দলের ম্যাচটি। আপাতত দুই অধিনায়কের অগ্নিদৃষ্টি মর্যাদার এই ট্রফির দিকেই। ক্রিকেট যুদ্ধে জিতবে যে দল তাদেরই হবে স্বপ্নিল এই ট্রফিটি। সম্প্রতি টাইগারদের পারফরমেন্সের ধারে কাছে নেই জিম্বাবুয়ে, কিন্তু ক্রিকেট যে বড়ই বৈচিত্র্যময়। প্রস্তুতি ম্যাচে সেই সতর্কবাণী দিয়েছে অতিথিরা, তাই স্বাগতিকরা সচেতন হলেও আগ্রাসী ঢঙে জয়ের নেশায় রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াইয়ের মঞ্চে নামবে বাংলাদেশ। আমার কাছে জয়টাই মেন, কারণ খেলতে নেমে খুব ভালো খেলে হেরে গেলে ওই হারাটাই লেখা হয়, আর জিতলে কিভাবে জিতেছি হয়তোবা কিছুটা হলেও জয়টাই থাকে। তো আমার কাছে মনে হয় যে যত ভালোই কন্টেস্ট হোক আমরা অবশ্যই জিততে চাই। এই ম্যাচে 3 পেসার তত্ত্বে নয়, কোচ হাতুরু সিং এ রণকৌশল এঁটেছেন 2 পেসারে, আস্থা মাশরাফি ও মুস্তাফিজে, বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানি, আর বাকি 8 জন ব্যাটসম্যানের নাম সবারই জানা। আমাদের অনেক অপশন আছে। কালকের ম্যাচটা আমরা গুড ম্যাচ স্কোর করেছি কিন্তু ডিফেন্ড করতে পারিনি, এটা ঠিক, বাট আমার মনে হয় যে কালকের যে কম্বিনেশনটা ছিল ওর থেকে ফার বেটার কম্বিনেশন আমাদের বাংলাদেশ টিম আছে। অন্যদিকে আফগানিস্তানের মতো দলের কাছে হারের ক্ষত ভুলতে বাংলাদেশকে হারাতে সংকল্পবদ্ধ জিম্বাবুয়ে, কিন্তু গেল 2 বছর হলো বাংলাদেশের মাটিতে জয় না পাওয়া দলটি হঠাৎই ঘুরে দাঁড়াতে পারে কোচ ওয়াটমোরের দীক্ষায়। অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলর, মাসাকা যারা দলে না থাকলেও আরভিন উইলিয়াম চিবাবারা স্বপ্ন দেখাচ্ছেন অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাতে। নিঃসন্দেহে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে, কারণ বাংলাদেশের মাঠ আর দর্শকদের সামনে পারফর্ম করা কঠিন। তবে আফগানিস্তানের সাথে আমরা ভালো না খেললেও বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে ঘুরে দাঁড়াতে চাই। গেল বছর বাংলাদেশের মাটিতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল এই জিম্বাবুয়ে। বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসের রসদ পেয়েছে আফ্রিকা দেশ জিম্বাবুয়ে, আর হেরে বাঘের গায়ে আঁচ পড়েছে। এমন অবস্থায় বাংলার বাঘরা কি দিবে ছেড়ে? মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের প্রথম ওয়ানডে টিকিট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন শাখায় বিক্রি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ ব্যবস্থাপনায় নির্ধারিত শাখাগুলো থেকে টিকিট দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেই ব্যাংকের সামনে দেখা যায় টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। তবে কোনো বিশৃঙ্খলা ছাড়াই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে টাইগার সমর্থকরা। দিনের শুরুতে কোনো অভিযোগ না থাকলেও পরে অনেকেই অভিযোগ আনেন টিকিট কালোবাজারের। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা টিকিট পেয়েছেন তাদের মুখে ছিল বিজয়ের হাসি। এদিকে বাংলাদেশ জিম্বাবুয়েকে আগের মতো আবারও বাংলা ওয়াশ করবে বলে বিশ্বাস টাইগার ভক্তদের। পাশাপাশি বাংলাদেশকে যে কোনো দেশের চেয়ে নিরাপদ বলেও মন্তব্য করেন টিকিট নিতে আসা টিকিট ভক্তরা। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। সবকটি শহর সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ, মশাল মিছিল। শাহবাগের গণজাগরণ মঞ্চের সংহতি সমাবেশ। রাজধানীতে আবারও বিদেশিদের উপর দুর্বৃত্তের হামলা। উত্তরায় তাইওয়ানের দম্পতি আহত। পুলিশ বলছে লেনদেন নিয়ে বিরোধ, আটক এক। রাজধানীর ফকিরাপুলে শিবিরের আস্তানায় পুলিশের অভিযান। বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদি বইসহ 6 জন আটক। এবং কোন ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। নেদারল্যান্ডসে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।